লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর ইরাবতী। শনিবারের অলস বিকেল, জানলার পর্দা ঠেলে আসা শেষ বিকেলের সোনাঝরা রোদটা ঠিক ইরাবতীর চোখের পাতায় এসে পড়েছে। রোদটা যেন বড্ড নাছুরবান্দা, ঘুমের রেশটুকু কাটিয়ে দেওয়ার জন্য ওর মুখে আলতো করে আদর বুলিয়ে দিচ্ছে। ইরাবতীর একদম ইচ্ছে করছিল না আরামদায়ক বিছানাটা ছাড়তে। সারা সপ্তাহের অফিসের ধকল সামলে এই শনিবারের বিকেলটা তার কাছে পরম স্বস্তির। কিন্তু হাতের বইটা আজ না পাল্টালে আর হবে না। ওটা শেষ হয়েছে দুদিন আগেই। এক বুক অনিচ্ছা সত্ত্বেও শরীরটাকে এক প্রকার জোর করেই বিছানা থেকে টেনে তুলল সে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পরে একটু যেন ভালো লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকদিন পরে নিজের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর আলমারি থেকে বের করে নিল হালকা ফিরোজা রঙের একটি সুতির সালোয়ার কামিজ। গলার ওড়নাটা খুব একটা পরিপাটি না করে বরং একটু অগোছালোভাবেই কাঁধে ফেলে নিল সে। জানলা দিয়ে আসা সেই ম্লান রোদ এখন ওর চিবুক আর ঘাড়ের কাছে খেলা করছে। আলতো করে দু একবার চুলে চিরুনি চালিয়ে নিজের অবাধ্য চুলগুলোকে খোপা করে বেঁধে নিল। ড্রয়ার থেকে লাইব্রেরির কার্ড, আলনায় ঝোলানো ব্যাগ আর তাকের উপরে রাখা পেন্সিলে আঁকা পড়ি হাতে নিয়ে ঘরে দরজায় তালা ঝোলালো ইরাবতী। ঘর থেকে বের হওয়ার সময় আরও একবার বাইরের আকাশের দিকে তাকালো সে। সূর্যটা তখন পাটে বসছে, লাল সোনালির ঝলমলে মিশেলে বিকেলের আকাশটা তখন যেন কোনো বড়লোকের নতুন বউ। ইরাবতী ধীর পায়ে লাইব্রেরির দিকে পা বাড়ালো। রাস্তার মোড় ঘুরতেই চোখে পড়ল পাড়ার সেই ছোট্ট পার্কটা। বিকেলের মরা আলোয় পার্কটা এখন বেশ সরগরম। সেখানে একঝাঁক বাচ্চার হুটোপুটি, কেউ স্লাইড দিয়ে নামছে, কেউ দোলনায় আকাশ ছোঁয়ার নেশায় মত্ত, আর কেউ স্রেফ কোনো কারণ ছাড়াই গোল হয়ে ছুটছে। ইরাবতী পার্কের লোহার রেলিংয়ের পাশে এসে ওর হাঁটার গতিটা প্রতিবারের মতোই একটু কমিয়ে দিল। বাচ্চাদের খিলখিল হাসির শব্দগুলো যখন ইরাবতীর কানে এসে ধাক্কা মারে তখন ওর বুকের ভেতরটা হঠাৎই একটু ভারী হয়ে ওঠে। বিবাহিত জীবন ছিল মাত্র 1.5 বছরের। সময়টা এতই কম যে জীবনের রঙিন স্বপ্নগুলো ঠিকঠাক ডানা মেলার আগেই আকাশটা মেঘে ঢেকে গিয়েছিল। সত্যি কথা বলতে এই যে বাচ্চাগুলোর হাসির শব্দে বুকের ভেতরে কেমন যেন একটা শূন্যতা অনুভব করা, এটুকুই এখন বিবাহিত জীবনের স্মৃতি। অনেক সময় জীবনে ব্যর্থতায়, হতাশায় কিংবা অপ্রাপ্তিতে কাউকে মনে রাখাটা সহজতর হয়ে ওঠে। সার্থক চলে যাওয়ার পর থেকে এই একলা পথ চলাটাই এখন ওর অভ্যেস। ইরাবতী আর দাঁড়ালো না। নিজের একাকিত্বকে ওড়নার ভাঁজে আড়াল করে সে আবার লাইব্রেরির দিকে পা বাড়ালো। লাইব্রেরির কাঠের ভারী দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা পুরনো কাগজের সোদা গন্ধ ইরাবতীকে ঘিরে ধরল। বাইরের বিকেলের কোলাহল এখানে এসে এক অদ্ভুত নিস্তব্ধতায় মিশে গেছে। কাউন্টারের সামনে আজ একটু ভিড়। ইরাবতী গিয়ে দাঁড়ালো লাইনের একদম শেষে। ওর সামনে আরও 3 জন দাঁড়িয়ে। ইরাবতী চুপচাপ লাইনে দাঁড়িয়ে নিজের হাতের বইটার মলাটে আঙুল বোলাতে লাগলো। চোখ বুজে নাকে টেনে নিল বইয়ের গন্ধ। মিনিট 5 পর ওর পালা এলো। লাইব্রেরিয়ান চশমার ওপর দিয়ে একবার ইরাবতীর দিকে তাকালেন। চেনা মুখ, চেনা বিষণ্ণতা। এই লাইব্রেরিতে বিগত 20 বছর ধরে ইরাবতী যাতায়াত করছে। কাউন্টারে নতুন বই, তিথি ডোর এন্ট্রি করিয়ে ইরাবতী যখন বেরিয়ে আসছে তখন বাইরে গোধূলির আলো মিলিয়ে গিয়ে সন্ধ্যার ধূসরতা নামতে শুরু করেছে। বাড়ি ফেরার পথে অন্ধকারটা একটু ঘন হয়ে এলো। পার্কের সেই বাচ্চাদের চিৎকার এখন আর নেই। শুধু ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে 2-1 বয়স্ক মানুষ নিচু স্বরে কথা বলছেন। মিহিরের দোকান থেকে 1 প্যাকেট দুধ নিয়ে ইরাবতী গেট খুলে ঘরে ঢুকলো। তারপর বাইরের পোশাক ছেড়ে হাতে মুখে জল দিয়ে ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ জ্বালিয়ে অনেক দিন পরে বেশ কড়া করে 1 কাপ দুধ চা হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। চায়ের কাপে চুমুক দিয়ে নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, আহ! হাই ব্লাড প্রেশার আর কোলেস্টেরলের চক্করে গ্রিন টিতে নিজেকে অভ্যস্ত করে ফেললেও দুধ চাই ইরাবতীর প্রথম প্রেম। কখনো কখনো অবাধ্যতায় নিজেকে একটু প্রশ্রয় দেওয়াই ভালো। তাতে জীবনে কিছুটা হলেও বৈচিত্র্য থাকে। গ্রিলের ওপাশে দূরে অন্য বাড়ির আলোগুলো জ্বলছে নিভছে। চারদিকে সবাই সংসার সংসার খেলছে। লাল নীল জামা পরা 1-2 পুতুল নিয়ে তাদের রং বেরঙের সংসার।
ইরাবতী মাঝে মধ্যে মনে মনে ভাবে, ছোটবেলায় পুতুল খেলতে ভালোবাসতো না বলেই মনে হয় জীবনে সত্যিকারের পুতুল খেলাটা আর তার হয়ে উঠল না। কাপের চা শেষ করে বারান্দা থেকে ঘরে এসে বিছানার উপর আয়েশ করে বসল সে। তারপর নতুন আনা বইটার পাতা উল্টে তার মধ্যে ডুবে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু কয়েক পাতা পড়ার পরই আঙুলের ডগায় একটা খটকা লাগলো। বইয়ের একটা জায়গায় বাঁধাইটা যেন উঁচু হয়ে আছে, ঠিক যেন ওখানে কিছু একটা লুকিয়ে রাখা। ২৭ নম্বর পৃষ্ঠায় পৌঁছতেই ওর চোখ আটকে গেল বইয়ের ভাঁজের ভেতরে সযত্নে গুজে রাখা একটা ধবধবে সাদা কাগজ, যা ৪ ভাঁজ করে রাখা হয়েছে। কাগজটা পুরোপুরি মেলতেই ওর চোখে পড়ল গোটা গোটা অক্ষরে হাতে লেখা কিছু লাইন। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই, তুমি আমারই। আলতো হাসি ফুটে ওঠে ইরাবতীর মুখে। বই বন্ধ করে কাগজটা হাতে নিয়ে বালিশে মাথা রাখে সে। কাগজটার ভেতর থেকে একটা আলতো জুঁই ফুলের গন্ধ আসছে। ইরাবতী হরফগুলোর দিকে তাকিয়ে মনে মনে আঁকার চেষ্টা করে লাইনগুলোকে লিখতে পারে। হঠাৎ করে এই লাইন কটি তার লেখার ইচ্ছে হলো কেন? লেখাটি সম্ভবত কোনো পুরুষেরই হবে। ইরাবতী বালিশের মায়া ত্যাগ করে উঠে বসে খোপাটা আবার বেঁধে নেয়। এত নরম মনের পুরুষও তার মানে আজকাল আছে বুঝি, যার প্রিয় মানুষের কথা মনে পড়লে এমন লাইন লিখে বইয়ের পাতার ভাঁজে রেখে দিতে ইচ্ছে করে। রান্নাঘরে গিয়ে খিচুড়ি বসাবে বলে চাল ডাল ধুতে ধুতে হঠাৎ টের পায় সে নিজেই ওই লাইন কটি গুনগুন করে গাইছে। রবীন্দ্রসঙ্গীত বড় বেশি প্রিয় ইরাবতীর। একসময় ঘরের কাজ করতে করতে বিভিন্ন গান গুনগুন করা ওর অভ্যেস ছিল। আজ এই ৪টি লাইনের পরের কথাগুলো আর মনে পড়ছে না। ভুল কথায় গান গাওয়া বা শোনা ওর বড্ড না পছন্দ। আর মাঝপথে কথা ভুলে গান থামিয়ে দেওয়া খুব অস্বস্তিকর। মোবাইল হাতে নিয়ে ইউটিউবে গানটা চালিয়ে দেয়ও। তারপর কবির সুমনের সঙ্গে গলা মিলিয়ে গুনগুন করতে থাকে। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারই, তুমি আমারই, মম বিজন জীবন বিহারী। প্রেসার কুকারে গোবিন্দভোগ চাল আর সোনামুখ দিয়ে খিচুড়ি বসিয়ে বারান্দায় এসে দাঁড়ায় ইরাবতী। ভেতরে তখনও কবির সুমনের গলা বাজছে। এ বাড়িতে কদাচিৎ গান শোনা যায়। পাশের ফ্ল্যাটের চন্দনা এমন অসময়ে বারান্দায় দাঁড়িয়ে ইরাবতীকে গুনগুন করতে দেখে আলতো করে বলে, একটু জোরে গাও না ইরাদি। ও বলছিল তুমি নাকি খুব সুন্দর গান গাইতে। ইরাবতী গান থামিয়ে হেসে ফেলে। মাত্র ৩ মাস হলো চন্দনা বিয়ে হয়ে এসেছে। নতুন বউয়ের গন্ধ এখনো গা থেকে যায়নি, তাই প্রতিটা বাক্যে ও কে না জুড়তে পারলে মেয়েটা শান্তি পায় না। চন্দনা কথার উত্তর পাওয়ার জন্য এখনো তাকিয়ে আছে দেখে ইরাবতী বলে, বাঙালি বাড়িতে সব ছেলেমেয়েরাই একটু আধটু রবীন্দ্রসঙ্গীত গাইতে জানে, ও এমন কোনো ব্যাপার নয়। মোটেই নয়। ও আমাকে বলেছে আগে পাড়ায় প্রত্যেকটা রবীন্দ্র জয়ন্তীতে তুমি 2টো গান গেয়ে উঠে যাওয়ার জন্য স্টেজ ছাড়ার চেষ্টা করলেই লোকজন তোমায় জোর করে আরও কয়েকটা গান গাওয়াতো। প্রেসার কুকারের সিটি পড়ে যাওয়ার জন্য আলোচনা আর বেশি দূর এগোতে পারল না। আর ইরাবতীও ঘরে এসে হাঁপ ছেড়ে বাঁচল। পুরনো কথা শুনতে বা বলতে এখন আর ওর ভালো লাগে না। পুরনো দিনের আলোগুলো এখনো বড় চোখ ধাঁধানো। তার থেকে এখনকার জীবনের এই নিষ্প্রভ নরম হলদেটে আলো ওর চোখের পক্ষে বড্ড বেশি যেন আরামদায়ক। বিবর্ণতায় অভ্যস্ত ইরাবতীর পক্ষে ওই সব ঝকমকে দিনের কথা মনে করাটাই যে অস্বস্তিদায়ক, এই কথাটা কেন কাউকে বুঝিয়ে উঠতে পারে না কে জানে। থালায় গরম খিচুড়ি বেড়ে একটু মুখে নিয়ে টিভিটা জ্বালিয়ে দেয় ইরাবতী। টিভিটা চললে মনে হয় ঘরের মধ্যে যেন অনেকগুলো মানুষ কথা বলছে। অন্তত খাওয়ার সময়টাতে আশেপাশে বেশ কয়েকটা মানুষের উপস্থিতি বড্ড ভালো লাগে ওর। গোটা সপ্তাহের জমানো কাজ রবিবারে সেরে শরীরটা যখন ক্লান্তিতে ভেঙে আসছিল, তখন ঘড়িতে 10টা 15। রান্নাঘরের গুছিয়ে রাখা বাসনগুলোর ওপর শেষবার নজর বুলিয়ে ইরাবতী ঘরের আলোটা নিভিয়ে দিল। জানালা দিয়ে আসা বাইরের ল্যাম্পপোস্টের আবছা আলোয় ঘরটা এখন মায়াবী এক অন্ধকার মেখে বসে আছে। এত ক্লান্ত লাগছে যে মুখে ক্রিমটাও আর ঘষতে ইচ্ছে করছে না। বালিশের ঠিক পাশেই রাখা তিথিডোর আজ সন্ধেবেলায় পড়ে শেষ করে ফেলেছে। বিছানায় পিঠ ঠেকিয়ে সবে চোখটা বুজেছে, অমনি নিস্তব্ধতা ভেঙে সিঁড়িতে কারো জুতোর আওয়াজ আর চাপা হাসির শব্দ ভেসে এলো। বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল।
ইলেকশনের আগের এই সময়গুলোতে ইরাবতী এমনিতে একটু ভয়ে থাকে। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে আইহোল দিয়ে দেখল সে চন্দনা আর তার স্বামী সোহম ফিরছে। একটু শান্তি পেল ওদের দেখে। কোনো সিনেমা বা রাতের ডিনার সেরে ফিরল বোধহয়। সোহম হাসতে হাসতে চন্দনার কাঁধে হাত দিয়ে কি একটা কথা বলছিল, আর চন্দনা আদুরে ভঙ্গিতে ওর বুকে মৃদু কিল মেরে ওর চিবুকটা ছুঁয়ে দিল। খুব সাধারণ, খুব চেনা, অথচ ইরাবতীর কাছে বড্ড দুষ্প্রাপ্য। ইরাবতী স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। বুকের ভেতরে যে দীর্ঘশ্বাসটা দলা পাকিয়ে আসছিল সেটাকে অতি কষ্টে গিলে নিল সে। তারপরে ধীর পায়ে বিছানায় ফিরে এলো। শুয়ে পড়ে পাশ ফিরতেই নাকে এলো এক তীব্র অথচ স্নিগ্ধ ঘ্রাণ। ওই বইটার ভেতরে রাখা চিরকুটটা থেকে জুঁই ফুলের গন্ধটা এখন আগের চেয়েও বেশি জোরালো মনে হচ্ছে, যেন সারা ঘরে কেউ এক মুঠো তাজা জুঁই ছড়িয়ে দিয়েছে। সোমবারের সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল ইরাবতীর। স্নান সেরে ছাই রঙের একটি সুতির শাড়ি পরে নিল সে, সাথে কালো ব্লাউজ। আয়নার সামনে দাঁড়িয়ে কপালের মাঝখানে পড়ল একটা ছোট্ট কালো টিপ, হাতে একটা ঘড়ি। চুলগুলো এখন পিঠের ওপর খোলা পড়ে আছে। শুকিয়ে গেলেই ব্যাগে দেখিয়ে দেওয়া চিরুনি দিয়ে হালকা করে নেবে, ব্যাস। অফিস যাওয়ার সব প্রস্তুতি সারা। মুখে ঠোঁটে কোনো কিছু লাগানোর প্রয়োজনই পড়ে না ওর। জুতো পরে দরজার কাছে এসেও একবার থমকে দাঁড়ালো ইরাবতী। তারপর দ্রুত পায়ে বিছানার পাশ থেকে তিথিডোর বইটা তুলে নিয়ে ব্যাগে পুরল। ফেরার পথে লাইব্রেরি থেকে পাল্টে আনবে। হঠাৎই মনে এক অদ্ভুত খেয়াল চাপল। তার শান্ত ছকে বাঁধা জীবনে এমন অবাধ্যতা সে সচরাচর দেখায় না। কলমটা ব্যাগের থেকে বের করে চিরকুটটার ঠিক নিচেই যেখানে অল্প একটু সাদা জায়গা খালি ছিল সেখানে খুব সন্তর্পণে গোটা গোটা অক্ষরে লিখে দিল, আপনার হাতে লেখাটা বড় সুন্দর, কিন্তু এই নিবেদনটি কার জন্য? লেখাটা শেষ করে বুকটা ঢিপ ঢিপ করে উঠল ওর। ছি, এ কি করলো সে? একবার মনে হলো লেখাটা কেটে দেয়, কিন্তু পরক্ষণে এক অদ্ভুত জেদ কাজ করলো। থাক না, এটুকু কৌতূহল কি একজন মানুষের সাজে না? বইটা বন্ধ করে সে আবার ব্যাগে ঢুকিয়ে রাখলো। অফিস ফেরতা লাইব্রেরির কাউন্টারের সামনে দাঁড়িয়ে বইটা জমা দেওয়ার সময় ও ইরাবতীর হাতটা সামান্য কাঁপছিল। লাইব্রেরিতে আজও বেশ ভিড় আছে, তার মধ্যে বেশ কয়েকজন ওর পরিচিত। কাঠের টেবিল চেয়ারে বসে বইয়ের পাতায় মুখ গুজে রেখেছেন অমলেন্দু বিশ্বাস। তার পাশে বসে দু তিনটে খবরের কাগজ নিয়ে বসে আছে স্মারক চৌধুরী। বইয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছেন জিষ্ণু মুখার্জি। এছাড়া আরও ৩-৪ জন অল্পবয়সী ছেলেমেয়ের দেখা মিলল যারা ওর পাড়াতেই থাকে। জিষ্ণুর পরে আরও ৩ জন দাঁড়িয়ে আছে। তারপরে লাইনে দাঁড়ালো ইরাবতী। জিষ্ণু পিছন ফিরে ইরাবতীকে দেখে মুখে হাসি ফুটিয়ে নিয়ে বলল, তিথিডোর আপনার কাছে ছিল, ওই জন্য শনিবার এসে আমি পাইনি। কেমন লাগলো বইটা পড়ে? আপনার ভালো লাগলে আমিও নেব বইটা। ইরাবতী মৃদু হেসে মাথা নাড়ল। এসব ক্ষেত্রে ভালো লাগাগুলো বড্ড আপেক্ষিক, তাই নিজে পড়ে সিদ্ধান্ত নেওয়াই মনে হয় ভালো। ভালো না লাগলে শেষ পাতা পর্যন্ত যাবেন না। ঠিক বলেছেন, কিন্তু কি বলুন তো, ভালো না লাগলে ওই যে কটা পাতা প্রথম দিকে পড়ে ফেললুম, ওই সময়টা বড় বেশি নষ্ট হয়ে গেল বলে মনে হয় না? ইরাবতী আর কথা বাড়ায় না। সাহিত্যের রস আস্বাদন করতে গিয়েও শুধু সময়ের হিসেব করে যে ব্যক্তি, তাকে কোনো কিছু বুঝিয়ে সময় নষ্ট করতে সে অন্তত চায় না। বই জমা দিয়ে নতুন বইয়ের খোঁজে আলমারিগুলোর সামনে গিয়ে দাঁড়ায়ও। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলো আলমারির কাচের পাল্লায় ধাক্কা খেয়ে মেঝের উপর তির্যকভাবে পড়েছে। ইরাবতী আঙুল বোলাতে লাগলো বইয়ের শিরদাঁড়াগুলোতে। চোখে পড়ল সুচিত্রা ভট্টাচার্যের কাচের দেওয়াল। কাউন্টারে গিয়ে বইটা এন্ট্রি করিয়ে সে লাইব্রেরির সেই ঠান্ডা সোদা গন্ধমাখা নিস্তব্ধতা থেকে বেরিয়ে এলো বাইরের রাস্তায়। অফিসার লাইব্রেরি সেরে আজ শরীরে ক্লান্তিটা একটু অন্যরকম। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দেখলো চন্দনাদের ফ্ল্যাটের দরজাটা বন্ধ। ভেতর থেকে ওদের কথা বলার গুনগুন আওয়াজ আসছে। অফিসের শাড়িটা ছেড়ে হাত মুখ ধুয়ে আরামদায়ক একটা সুতির নাইটি পরে নিল। চুলগুলো পিঠের ওপর এলিয়ে দিয়ে সে রান্নাঘরে গেল। শরীরটা বড্ড ছেড়ে দিচ্ছে আজ, মনে হচ্ছে যেন জ্বর আসবে। বারান্দার দিকে তাকিয়ে দেখলো আকাশটা একটু মেঘলা, গুমোট ভাব। গরম চায়ের কাপটা হাতে নিয়ে এসে বসলো ড্রয়িং রুমের পুরনো সোফাটায়। চায়ের ভাবটা মুখে লাগতেই যেন সারাদিনের ধকলটা কিছুটা কমলো। এক চুমুক চা খেয়ে সে সোফার পিঠে মাথাটা এলিয়ে দিল। পেটে কোনো খিদে নেই, বরং একটা অদ্ভুত ভরভরন্ত ভাব। দুপুরবেলার সেই অফিসের ভাতটুকু যেন এখনো গলায় আটকে আছে। রাতে কিছু খাওয়ার ইচ্ছেটা একেবারেই মরে গেছে। ইরাবতী ঠিক করলো আজ আর রান্নাঘরে সে ঢুকবে না। একলা মানুষের সংসারে এই এক সুবিধা, নিজের মর্জির ওপর কেউ খবরদারি
করার নেই। সোফা ছেড়ে সে শোয়ার ঘরে চলে এলো। জানলা একটু খুলে দিতেই বাইরের ঠান্ডা হাওয়ায় ঘরের গুমোট ভাবটা কাটতে লাগলো। বিছানার পাশে রাখা বইটার দিকে চোখ পড়তেই হাত বাড়িয়ে ওটা টেনে নিয়ে বালিশে বুক দিয়ে উপুড় হয়ে শুলো। গা হাত পা ব্যথা করছে, কিন্তু উঠে ওষুধটাও খেতে ইচ্ছে করছে না। বই খুলে প্রথম পাতা পড়তে সবে শুরু করেছে। হাতের আঙুল ঘুরছে বইয়ের মলাটের ওপর। হঠাৎ মনে হলো এই বইখানারও ভেতরে কিছু একটা আছে। সতর্ক হয়ে বইটা বন্ধ করে মাঝের ফাঁকা জায়গাটা লক্ষ্য করে সেই পাতাটা খুলল ইরাবতী। নাকে সে লাগলো সেই চেনা জুঁই ফুলের গন্ধটা। চমকে উঠে ইরাবতী দেখল বইয়ের পাতার ভাঁজে রাখা আছে আজও সেই জুঁই ফুলের গন্ধ মাখা একখানা চিরকুট। শুধু সাদার বদলে আজ তার রং হালকা আকাশী। নিজের হৃৎস্পন্দনের শব্দ ইরাবতী তখন নিজেই শুনতে পাচ্ছে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা চোখের সামনে মেলে ধরেও। হাতের লেখা সুন্দর কিনা জানি না, তবে যিনি লাইন কটি শুধু পড়েননি, অনুভব করতে পেরেছেন, তার জন্য রইল আমার একরাশ মুগ্ধতা। পুনশ্চ জীবন বড় অভিমানী ম্যাডাম। তাকে স্বেচ্ছায় নিঃসঙ্গতার বিবর্ণতায় আচ্ছন্ন করে রাখলে শেষ জীবনে গিয়ে কিন্তু আফসোস হতে পারে। ইরাবতী যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। মানুষটি তাকে কেবল দেখছেনই না, তাকে তার অতি গভীর একাকিত্বের আড়াল থেকেও চিনতে পেরেছেন। আমাকে কেউ এইভাবে লক্ষ্য করে? আমার প্রশ্নের উত্তর সে এইভাবে দিচ্ছে। কিন্তু একজন বছর 42-এর মহিলার দিকে এরকম মনোযোগী হওয়ার কারণ? নিস্তরঙ্গ মনের মধ্যে একটা ছোটোখাটো কালবৈশাখী ওঠে ইরাবতীর। খাট থেকে নেমে পাশের ঘরে রাখা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। অন্ধকার ঘরে আবছা ছায়ায় নিজেকে দেখল। একটু রোগাটে, চোখের নিচে ক্লান্তির হালকা কালি, ঠোঁট দুটো শুষ্ক। কোনো পুরুষ মানুষের অন্তত তার প্রতি মনোযোগী হওয়ার কোনো কারণই তার চোখে পড়ল না। অফিসার ঘরের কাজ সারার পরেও হাতে অনন্ত সময় পড়ে থাকে, কিন্তু কতদিন যে নিজেকে একটু যত্ন করতেও ইচ্ছে করে না, সে আর মনেও পড়ে না। টেবিলে রাখা বোতল থেকে একটু জল খেয়ে বিছানায় উঠতে গিয়ে থমকে দাঁড়ালো ইরাবতী। মনে হলো ফ্রিজে কালকের খিচুড়িটা রাখা আছে, ওটা বের করে মাইক্রো ওভেনে গরম করে খেয়ে একটু ওষুধ খেয়ে নিলে ভালো হয়। নয়তো এই চিরকুটের অস্বস্তিটার মতো শরীর খারাপকেও কাল সকাল অবধি টেনে নিয়ে যেতে হবে। সকালে যখন অ্যালার্মটা বাজছে, জানলার পর্দা চিরে আসা এক ফালি রোদ সরাসরি তখন তার চোখের ওপর এসে পড়েছে। বিছানা ছেড়ে ওঠার আগে কয়েক মুহূর্ত ইরাবতী চুপচাপ শুয়ে অনুভব করার চেষ্টা করলো শরীরটাকে। এক অদ্ভুত হালকা ঝরঝরে আমেজ সারা শরীরে। তপ্ত কপালটা এখন শীতল, আর গত রাতে যে হাত পাগুলো পাথরের মতো ভারী মনে হচ্ছিল, সেগুলো এখন অনেক সচল। গত রাতের সেই স্যাঁতসেঁতে মেঘলা ভাবটা কেটে গিয়ে আকাশ এখন একদম পরিষ্কার। চায়ের জলটা আছে বসে ইরাবতী স্থির করল আজ সে অফিসে যাবে না। চিন্তাটা মনে আসতেই এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করল সে। আজ আর ঘড়ি ধরে বাসের জন্য দৌড়তে হবে না, ফাইলের স্তূপের নিচে মুখ গুজে থাকতে হবে না। আজ তার নিজের জন্য দিন। চায়ের জলটা ফুটতে শুরু করতেই সে তাতে 1 চামচ বেশি চিনি আর কয়েক টুকরো আদা দিল। কাপে গরম চা ঢেলে নিয়ে সে ধীর পায়ে ব্যালকনির সেই পুরনো কাঠের চেয়ারটায় এসে বসল। চোখে পড়ল সামনে রেলিংয়ের গায়ে রাখা অপরাজিতা লতাটা রোদের দিকে মুখ তুলে তাকাচ্ছে। রাস্তায় মানুষের ভিড় বাড়ছে, বাজারের থলে হাতে কেউ ফিরছে, কেউ বা অফিসের তাগিদে রিকশায় চড়ছে। একলা মানুষের এই ব্যালকনিটা যেন জগতের থেকে বিচ্ছিন্ন এক ছোট্ট দ্বীপ। বাকি দিনগুলোতে এই সময় ওর এত তাড়াহুড়ো থাকে যে অফিসে পৌঁছানোর আগেই প্রায় বিধ্বস্ত হয়ে যেতে হয়। আজ ব্যালকনিতে চেয়ারে বসে থাকতে থাকতে ওর মনে হলো দীর্ঘদিনের জমাট বেঁধে থাকা শরীরের ক্লান্তিটা যেন রোদে দেওয়া ভেজা কাপড়ের মতো ধীরে ধীরে শুকিয়ে হালকা হয়ে আসছে। রেলিংয়ের ধারে টবগুলোয় আজ বেশ কিছু অপরাজিতার জবা ফুটেছে। স্নান সেরে পুজোর সাজি হাতে নিয়ে একে একে ফুলগুলো তুলে নিল ইরাবতী। একলা মানুষের সংসারে ঠাকুরের সিংহাসনটা এতদিন নিয়ম রক্ষার খাতিরেই পরিষ্কার করা হতো, কিন্তু আজ সে বসলো খুব ধীরে সুস্থে। ধূপের গন্ধে ছোট ঘরটা ম ম করে উঠল। চন্দন ঘষে তামার থালায় ফুলগুলো দিয়ে ঠাকুরের ছোট্ট থালায় পেয়ারা আর নকুলদানা দিয়ে পুজো দিল। তারপরে ফ্রিজে রাখা পনির বার করে ছোট ছোট কিউব করে কেটে নিল সে। অনেক দিন ধরেই মনে হচ্ছিল মটরশুঁটি দিয়ে পনিরের ডালনা বানাবে। চন্দনাদের একটা বাটি ওর কাছে অনেক দিন থেকেই রয়েছে, আজ ওটাতে একটু পনিরের তরকারি করে ফেরত দেওয়া যাবে। এর আগেই যতবারই টিফিন বক্স ফেরত দিয়েছে, হয় পাড়ার দোকান থেকে কিনে আনা মিষ্টি কিংবা নিমকি দিয়েই ভর্তি করেছে। আজ পনিরের ডালনাটা বাটিতে ভরতে গিয়ে অনভ্যাসে নিজেরই একটু লজ্জা লাগলো। জড়তা কাটিয়ে চন্দনাদের দরজায় গিয়ে কড়া নাড়ল ইরাবতী।
ভেতরে ঢুকে সামনে ডাইনিং টেবিলে গরম বাটিটা রেখে ওর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, অনেকদিন থেকে তোদের বাটিটা আমার কাছে ছিল। চন্দনা নাক টেনে বলে উঠল, কি বানিয়ে এনেছো গো ইরাদি, কি দারুণ ঘি গরম মশলার গন্ধ বেরোচ্ছে। একটু পনিরের একটা প্রিপারেশন করেছি রে পাগলি। তাই আজ অফিসে যাবে না তুমি? না রে, কাল অফিস থেকে ফেরার সময় গাটা ম্যাজ ম্যাজ করছিল, তাই ভাবলাম আজ একটু রেস্ট নিই। ঘরের ভেতর থেকে সোহম অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে আসে। একদিনে হবে না ইরাদি, তুমি অন্তত দিন দুয়েক রেস্ট নাও। শরীরের দিকে তাকিয়ে দেখেছো কি হাল করে রেখেছো নিজের? পারলে তো তুমি রবিবার দিনও অফিস করো। আসলে কি বলো তো ভাই, অফিসে গেলে অন্তত তাও সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে যায়, ঘরে তো শুধু দেওয়ালের সঙ্গে কথা বলা। কেন ইরাদি, তুমি তো চন্দনা মার সাথেও এসে কথা বলতে পারো দুটো। কি যে বলো ভাই, চন্দনা আমার থেকে কত ছোট, ওর সঙ্গে আর আমি কি গল্প করব। কেন ইরাদি, আমার সঙ্গে কেন গল্প করা যায় না? আমি না হয় তোমার থেকে বছর দশেকের ছোটই হব, তাই বলে কি দুটো কথাও বলা যায় না? আমার মতো একটা আদবুড়ির সঙ্গে কথা বলে তোর কি আর ভালো লাগবে রে? সোহম অফিসে বেরোবে বুঝতে পেরে ইরাবতী ওখান থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসে। খানিকক্ষণ বাদে চন্দনা কয়েকটা কুমড়ো ফুল ভাজা নিয়ে ইরাবতীর ফ্ল্যাটে আসে। এগুলো রাখো ইরাদি, গরম গরম খেয়ে নাও, দারুণ লাগবে। আর একটা কথা, আমার মা বলতো তুমি সারাদিন নিজের সম্পর্কে যা বলবে বা ভাববে, দিনের শেষে গিয়ে দেখবে তুমি সেরকমই তৈরি হয়েছো। তাই নিজেকে সবসময় বয়স্ক ভাবা, আধবুড়ি বলা এগুলো বন্ধ করো। বুঝলাম, তবে এই জ্ঞানটুকু তুই এমনি দিতে পারতিস, তার জন্য আর কষ্ট করে কুমড়ো ফুল কটা ভাজতে গেলি কেন বল? ধরা পড়ে যাওয়া মুখে চন্দনা লাজুক হাসি হাসলো। একেবারে বিনা ভূমিকায় তোমায় জ্ঞান দিতে চলে আসলে ব্যাপারটা দৃষ্টিকটু হতো না? ইরাবতীও হেসে ফেলে। আচ্ছা বেশ, আমি না হয় নিজেকে আর আধবুড়ি বললাম না, কিন্তু তাই বলে কি আমার বয়স হয়ে যাওয়াটা আটকে যাবে রে? জীবন এগোক না ইরাদি, তার নিজের গতিতে এগোক। একটা সময় তো গিয়ে আমরা সবাই ফুরিয়ে যাব, কিন্তু তার আগে পর্যন্ত প্রতিটা মুহূর্ত চেটেপুটে বেঁচে নিলে বেশি ভালো হয় না? আমার কি মনে হয় জানো, নিজেকে যারা প্রতি মুহূর্তে বয়স্ক বলে আধবুড়ো বলে, তারা আসলে নিজের অজান্তেই সবসময় নিজেকে একটা ওয়ার্নিং দিতে থাকে। তাতে অবচেতনে আমরা বড় বেশি সতর্ক হতে চাই। ভালোভাবে প্রাণ খুলে বাঁচতে গেলে সবসময় অত সাবধানী হলে চলে না। একটু হাত পা খুলে ছড়িয়ে ছিটিয়ে না হয় বেঁচে নিলাম জীবনটা। ইরাবতীর চুপ করে থাকে। মেয়েটার কথাগুলো শুনে কেমন যেন সায় দিতে ইচ্ছে করছে মনে মনে। বস, আচার খাবি? আমার অফিসের এক কলিগ করে পাঠিয়েছে আমের আচার, খেয়ে দেখ, ভালো হয়েছে। সোফায় পা তুলে আয়েশ করে বসে চন্দনা। আচার মুখে দিয়ে টাকরায় শব্দ তুলে বলে, আরে বাস, দারুণ বানিয়েছে। তারপরে ওর চোখে পড়ে বালিশের পাশে রাখা বইটার উপর। সোফা থেকে নেমে বইটা হাতে নিয়ে প্রথম পাতা খোলার চেষ্টা করতেই ইরাবতী ওর হাত থেকে ছো মেরে বইটা তুলে নেয়। চন্দনা অবাক হয়ে ইরাবতীর দিকে তাকায়। ইরাবতী নিজেও নিজের কর্মকাণ্ডে ততক্ষণে অপ্রস্তুত। না মানে, লাইব্রেরি থেকে এনেছিলাম, এখনো আমার পড়া শেষ হয়নি। আমি পড়ে নিলে তুই পড়িস। বইটা আবার বালিশের পাশে রেখে আসে সে। এটা তোমার বইটার ভেতর থেকে পড়ে গেছে ইরাদি, ধরো। কাচের দেওয়াল আমি 3বার পড়েছি। অনেকদিন বাদে বইখানা আবার দেখতে পেয়েছিলাম বলে ধরতে গেছিলাম। চন্দনার হাতে সেই আকাশি রঙের চিরকুটটা, হালকা জুঁইয়ের গন্ধ তাতে মাখামাখি হয়ে আছে। চন্দনা চিরকুটটা ইরাবতীর দিকে বাড়িয়ে দিয়ে উৎসুক চোখে তাকালো। তার মুখে এক চিলতে দুষ্টুমি মাখা হাসি। কি গো ইরাদি, কাগজের রংটা তো বেশ শৌখিন, আর এই গন্ধটা একদম টাটকা জুঁই ফুলের মতো। লাইব্রেরির বইয়ে কি এখন সুগন্ধি চিরকুটও ফ্রি দিচ্ছে নাকি? ইরাবতীর মুখটা মুহূর্তে লালচে হয়ে উঠল। কেন যে সে এত লজ্জা পাচ্ছে নিজেও বুঝছে না। তাড়াতাড়ি চিরকুটটা হাত বাড়িয়ে নিয়ে ব্লাউজের ভাঁজে চালান করার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। চন্দনার তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়া অত সহজ নয়। ইরাবতী কোনো মতে আমতা আমতা করে বলল, ধ্যাত, ওসব কিছু না। ওই তো বইয়ের ভেতর কে বা কারা সব কাগজ ফেলে রাখে, আমি জাস্ট মার্কার হিসেবে ব্যবহার করছিলাম। দেখি কি লেখা আছে। আমায় বলো প্লিজ, অন্য লোকের লেখা কাগজ যদি বইয়ের পাতার ভাঁজে থাকে, তাহলে তোমার মুখটা লাল হয়ে উঠছে কেন? নাছোড়বান্দা চন্দনা চিরকুটটা পড়ে চোখ বড় বড় করে ইরাবতীর দিকে তাকায়। কি সুন্দর লেখাটা, কে লিখে পাঠাচ্ছে এগুলো? এ তো যেমন তেমন করে লিখে রাখা নয়, এ তো তোমার জন্যই কেউ লিখেছে। এই জন্য তুমি বইটা আমি ধরতে অমন করে ছিনিয়ে নিলে? কে লিখছে চিরকুটগুলো ইরাদি? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস কর। আচ্ছা বিশ্বাস করলাম, কিন্তু আমায় প্রথম থেকে পুরো গল্পটা বলো।
প্রথম থেকে শেষ অবধি 2টি পর্ব আছে গল্পে। প্রথম দিন রবীন্দ্রসঙ্গীতে 4টি লাইন লেখা ছিল। আমার যেটা ভুল হয়েছে, আমি ওই গানের তলায় লিখে রেখেছিলাম যে হাতের লেখাটি আপনার খুব সুন্দর, কিন্তু এই নিবেদনটি কার জন্য। তার উত্তরে এই দ্বিতীয় চিরকুটটা এসেছে, যেটা এখন তোর হাতে। আপাতত এই পর্যন্তই গল্প এগিয়েছে, এর বেশি আমার আর কিছু জানা নেই ভাই। চন্দনার চোখ চকচক করছে, কিন্তু যে লিখছে তার কিন্তু বেশ ভালো রুচি আছে বলতে হবে। কি সুন্দর জুঁই ফুলের গন্ধ মাখানো কাগজে চিরকুট বাড়িয়ে দিচ্ছে তোমার জন্য। আর হ্যাঁ, হাতের লেখাটি কিন্তু সত্যিই সুন্দর। আরে ধুর, বাদ দে, কারোর খেয়াল হয়েছে লিখে রেখেছে। তুই আবার এসব কথা গিয়ে সোহম বা মাসিমাকে বলিস না। কিছুর মধ্যে কিছু না, খামোখা সবাই হাসাহাসি করবে। না, সে আমি কাউকে বলছি না। বন্ধুত্বে সিক্রেসি মেনটেন করাটা খুব ভাইটাল ব্যাপার। তা তুমি কি উত্তর দেবে চিরকুটটার? না না, আর আমি কোনো উত্তর দেব না বাবা, বরং ভাবছি আজ দুপুরে পড়ে শেষ করে সন্ধ্যাবেলায় লাইব্রেরিতে গিয়ে জমা দিয়ে আসবো। আপাতত সপ্তাহখানেক আর কোনো বই তুলব না। কেন, বই কেন তুলবে না? আবার সে বইয়ের মধ্যে যদি কোনো চিরকুট পাওয়া যায়। একটা সত্যি কথা বলো তো ইরাদি, চিরকুটা পেয়ে কি তোমার একটুও ভালো লাগেনি? চমকে উঠে ইরাবতী। চন্দনা সেই চমকানোটুকু লক্ষ্য করে কোনো কথা না বলে ইরাবতীকে পেছন থেকে জড়িয়ে ধরে। চন্দনার ওই আন্তরিক স্পর্শ আর সোজা সাপটা কথাগুলো ইরাবতীর দীর্ঘদিনের গড়ে তোলা শক্ত বাঁধটাকে এক নিমেষে যেন ভেঙে দিল। চোখের জল যে কখন গালে নেমে আসলো বুঝতেই পারল না। আমরা কেউ একা থাকতে চাই না ইরাদি, বাধ্য হয়ে একা থাকি। গোটা পৃথিবী যখন তোমার দিকে তাকাতে ভুলে গেছে, তখন একটা মানুষ এমন করে তোমার দিকে দেখছে, বুঝতে পারলে তার প্রতি একটু ভালো লাগা তৈরি হওয়া কোনো অপরাধ নয়। চুপ করে থাকে ইরাবতী, তার দু চোখে জল টলমলো করতে থাকে। মনে মনে চিন্তা করে চিরকুটা পেয়ে কি তার শুধুই অস্বস্তি হয়েছিল। চন্দনার হাত ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলে, অনেক বেলা হয়েছে, বাড়ি যা। মাসিমাকে খেতে দিবি না? সে না হয়, আমি এখন বাড়ি যাচ্ছি। কিন্তু তুমি আজ কাচের দেওয়াল পড়ে শেষ করলেও লাইব্রেরিতে কিন্তু যাবে না? ইরাবতী অবাক হয়ে তাকায় ওর দিকে, বলে, কেন যাব না কেন? গিয়ে বইটা ফেরত দিয়ে আসলেই তো সব মিটে যায়। না, সব মিটবে না, বরং রোজ রোজ লাইব্রেরির বই ফেরত দিতে গেলে শুধু তোমার আকুলতাটাই চোখে পড়বে। আমার আকুলতা আবার কোথায় দেখলি? সদর দরজা খুলতে গিয়েও থমকে দাঁড়ায় চন্দনা। এই বইটার আগের বইটা কতদিন পরে ফেরত দিয়েছিলে? মাঝে 3টে দিন পেরিয়ে গেছে। চন্দনার করা নিষেধে লাইব্রেরির দিকে আর পা বাড়ায়নি ইরাবতী। অফিসের ফাইলে ঘরকন্যার খুঁটিনাটিতে জুড়ে থেকে নিজেকে জোর করে ব্যস্ত রাখার প্রয়াস করে গেছে। যখনই বিছানার পাশে রাখা বইটার দিকে চোখ যেত, তখনই মনের মধ্যে একটা ভালো লাগার শিরশিরে অনুভূতি কাজ করত। কিন্তু পরক্ষণে নিজেকে অনুশাসনের মধ্যে বেঁধে নিয়েছে সে। অজানা কোনো চিরকুট প্রেরকের প্রতি এই বয়সে এসে এমন অনুভূতি তৈরি হওয়া মোটেও স্বাভাবিক নয় ওর মতে। কতবার মনে হয়েছে সেদিন চন্দনার সামনে ওইভাবে চোখে জল চলে আসাটা একদম অনুচিত হয়েছে। নিজেকে যে কতবার প্রশ্ন করেছে ইরাবতী, সেদিন কাঁদলাম কেন? কখনো নিজেকে বুঝিয়েছে হয়তো সার্থককে মনে পড়েছিল। কিন্তু ইরাবতী খুব ভালো করে জানে, বিয়ের পর থেকে যে সামান্য সময় সার্থকের সঙ্গে সে সংসার করেছে, সেখানে এমন কোনো রোম্যান্টিক স্মৃতি নেই যা হঠাৎ মনে পড়ার কারণে চোখে জল জমবে। আজ শুক্রবার। চন্দনা বলেছে আজও পাড়ার মোড়ের ওই লাইব্রেরিটার মেম্বার হওয়ার জন্য ইরাবতী সেখানে যাওয়ার কিছুক্ষণ আগেই গিয়ে উপস্থিত হবে। উদ্দেশ্য একটাই, চিরকুট প্রেরকের পরিচয় জানা। মুখে না করলেও ইরাবতীও ভেতরে ভেতরে একটু কৌতূহল আছে বইকি। অফিস ফেরতা বাস থেকে নেমে ব্যাগের ভেতর হাত দিয়ে কাচের দেওয়াল আর একবার অনুভব করে সে। দ্বিতীয় চিরকুটের কোনো উত্তর অবশ্য আর লিখতে পারেনি। চন্দনা বারবার করে বলেছিল, লেখো না একবার ইরাদি, এভাবে বেনামে চিঠি না লিখে একবার সামনে এসে কথা বলতে পারেন তো? ইরাবতীর সাহসে কুলোয়নি। লাইব্রেরিতে ঢুকে দেখলো চন্দনা আলমারিগুলোর সামনে ঘোরাঘুরি করছে। ইরাবতী তাকাতেও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। চকিতে ইরাবতীর মনে পড়ে গেল চন্দনা বলে দিয়েছিল আজ কিন্তু আমার সাথে একদম অপরিচিতের মতো ব্যবহার করবে। ইরাবতী চারপাশে চোখ বোলালো। সেদিনের মতো অমলেন্দু আজও একটা মোটা বই নিয়ে বসে আছেন। স্মারক অবশ্য এই সময়টায় প্রায় প্রতিদিনই আসেন। লাইব্রেরিতে নেওয়া বেশ কয়েকটা কাগজ কলেজ থেকে ফেরার সময় খুঁটিয়ে না পড়তে পারলে ওনার মনে হয় ভাত হজম হয় না। আজ অবশ্য জিষ্ণুকে দেখা গেল না। কাচের দেওয়াল ফেরত দিয়ে অন্য আলমারিগুলোর সামনে গিয়ে দাঁড়ালো ইরাবতী। মনের ভেতরটা কেমন যেন অস্থির লাগছে। আলমারির শাড়ির মাঝে দাঁড়িয়ে সে উদ্দেশ্যহীনভাবে বইয়ের পিঠের ওপর আঙুল বোলাতে লাগলো, অথচ চোখের দৃষ্টি ঝাপসা। একটা অদ্ভুত অপরাধ বোধ আর চাপা উত্তেজনা তাকে ঘিরে ধরেছে। পাশের আলমারির আড়াল থেকে চন্দনা যে তীক্ষ্ণ নজরে পুরো ঘরটা
পর্যবেক্ষণ করছে সেটা বুঝতে ইরাবতীর অসুবিধে হয় না। লাইব্রেরির পরিচিত নিস্তব্ধতায় আজ যেন এক অন্যরকম ভারিক্কি ভাব। স্মারক খবরের কাগজে ডুবে আছেন, মাঝে মাঝে চশমাটা নাকের ওপর ঠেলে দিচ্ছেন। অমলেন্দু বাবুর পেন্সিলের খসখস শব্দ শোনা যাচ্ছে। হয়তো বইয়ের পাতায় কোনো নোট নিচ্ছেন। সবটাই স্বাভাবিক, তবু ইরাবতীর মনে হচ্ছে কোথাও একটা অস্বাভাবিকত্ব লুকিয়ে আছে। সরঞ্জিৎ চক্রবর্তীর পাতাল ঘর আছে কি? লাইব্রেরিয়ান এর দিকে তাকিয়ে প্রশ্ন করে ইরাবতী। লাইব্রেরিয়ান বিনায়কবাবু চশমার ওপর দিয়ে একবার ইরাবতীর দিকে তাকালেন, তারপর রেজিস্টার খাতাটা টেনে নিয়ে আঙুল বোলাতে বোলাতে বললেন, পাতাল ঘর? হ্যাঁ, থাকার তো কথা, দাঁড়ান দেখি। ইরাবতী আর চোখে দেখল চন্দনা এখন উল্টো দিকের একটা সেলফে রান্নার বই দেখার ভান করছে, কিন্তু ওর কান দুটো এদিকেই খাড়া হয়ে আছে। লাইব্রেরি এখন বেশ ফাঁকা। বিনায়কবাবু আসতে দেরি হচ্ছে দেখে ডান দিকের আলমারিটায় সাজানো আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাসগুলোর নাম দেখতে থাকে ইরাবতী। এই যে পাতাল ঘর পেয়ে গেছি। বিনায়কের গলায় হুঁশ ফেরে ইরাবতীর। বইখানা হাতে নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। ফ্ল্যাটের তালা খুলে বইটা হাতে নিয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কোনো নতুন চিরকুট, কিন্তু না, আজ আর কোনো চিরকুট সেখানে নেই। সোফার উপর ধপ করে বসে পড়ে ইরাবতী। ভুলে যায় ফ্ল্যাটে ঢুকে দরজা দেওয়া হয়নি। কেবল মনে হতে থাকে কি যেন একটা পাওয়ার ছিল, কি একটা যেন হারিয়ে যাচ্ছে হাতের নাগাল থেকে। বুকের ভেতরে অস্বস্তি বাড়তে থাকে ইরাবতীর। ক্লান্ত শরীর সোফা থেকে টেনে তুলে ঠাকুর ঘরের আলোটা জ্বেলে দেয় সে। তারপর বেসিনের কল খুলে চোখে মুখে জলের ঝাপটা দেয়। মিনিট পাঁচেকের মধ্যেই ঝোড়ো হাওয়ার মতো ঘরে ঢোকে চন্দনা। আজ কিছু পেয়েছো ইরাদি? না রে, আর সত্যি কিছু পাইনি। ইরাবতীর গলার স্বর কিছুটা নিভে আসে। কথাটার মধ্যে যে গভীর হতাশা লুকিয়েছিল সেটা চন্দনার কানে এড়ালো না। চন্দনা সোজা এসে ওর মুখোমুখি দাঁড়ালো, দুহাতে কোমরে রেখে বলল, কিছু পাওনি মানে? হতেই পারে না। ওই লোকটা কি তবে আজ আসেনি, নাকি আমাদের ছকটা বুঝে ফেললো? হয়তো নিছকই কথার কথা ছিল, আমরাই আগ বাড়িয়ে একটু বেশি ভেবে ফেলেছি। চন্দনার মন মানতে চায় না, বিড়বিড় করে বলে, যে মানুষ তোমায় বিবর্ণতা ঝেড়ে ফেলে রঙিন হয়ে ওঠার উস্কানি দেয় তার চিরকুটগুলো শুধু কথার কথা। কিন্তু কিছু করার নেই। হাতে নিয়ে পাতাল ঘর উল্টে পাল্টে দেখেছে সে, কোনো চিরকুটের চিহ্ন মাত্র সেখানে নেই। চন্দনা চলে যাওয়ার পর ইরাবতী সন্ধে দেয়, চা বানায়, রাতে খাবে বলে নিজের জন্য রুটি তরকারিও করে। তাড়াতাড়ি ডিনার সেরে কিছুক্ষণ অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবে। তারপর ঘরে এসে ব্যালকনি দরজা দিয়ে শুয়ে পড়ে। পাতাল ঘর আজ আর তাকে টানছে না, তবু অভ্যেসবশত বইটা নিয়ে খাটে ওঠে। রাতে ঘুমানোর আগে কয়েক পাতা পড়া তার দীর্ঘদিনের অভ্যেস, না হলে ঘুমই আসতে চায় না। সার্থক চলে যাওয়ার পরে এই অভ্যেসটা এসে নিজেই অভ্যস্ত হয়ে উঠেছে। আসলে সার্থক চলে যাওয়ার পরে প্রথম দিকে রাত্রিবেলায় একা বিছানায় শুলে কেমন যেন ভয় ভয় করতো। ফ্ল্যাটখানা একতলায় হওয়ার জন্যই সম্ভবত ভয়টা আরও বেশি করত। কতদিন আর বাপের বাড়িতে ভাই ভাইয়ের বউয়ের সংসারে থাকা যায়? তখন ইরাবতী নিজেই এই উপায় বার করেছিল। আলো জ্বালিয়ে কোনো কিছু পড়তে শুরু করত। পড়তে পড়তে কখন যে ঘুমে চোখ বুজে আসতো টেরই পেত না। ভোরের দিকে ঘুম ভাঙলে ঘরের আলো অফ করত। সময়ের সঙ্গে সঙ্গে ভয় হয়তো চলে গেছে, কিন্তু অভ্যেসটা রয়ে গেছে। এখন দুপাতা পড়ার পর চোখ ঘুমে জড়িয়ে আসতে চাইলে নিজেই বেড সুইচটা অফ করে ঘুমিয়ে পড়ে। প্রথম দুপাতা পড়ার পর আর পড়তে ইচ্ছে করলো না। শরীরে জ্বর না থাকলেও মাথা ধরা, হালকা কাশি, নাক বন্ধ হওয়াটা রয়ে গেছে। ইরাবতীর খাট থেকে নেমে কপালে নাকের উপরে একটু বাম লাগিয়ে নেয়, একটা ওষুধ খায়, তারপর আলো নিভিয়ে খাটে এসে শুয়ে পড়ে। জানলা দিয়ে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। ধীরে ধীরে ঘুমে চোখ জড়িয়ে আসে ওর। মাঝরাতে হঠাৎ বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায়। বেশ জোরে বৃষ্টি নেমেছে। তার এলোমেলো ছাটে জানলার পর্দা ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি উঠে জানলা দিয়ে দেয় ইরাবতী। অন্ধকার ঘরের মধ্যে বিদ্যুতের ঝলকানি কাঁচ ভেদ করে এসে ঢোকে। পাশের টেবিল থেকে জলের বোতল নিয়ে জল খায় সে, আবার বালিশে মাথা রাখে। তারপরই হঠাৎ চমকে ওঠে। জুঁই ফুলের গন্ধ না? খাটের উপর উঠে বসে ইরাবতী। হ্যাঁ, সেই জুঁই ফুলের গন্ধটাই তো। কোথা থেকে আসছে এমন জুঁই ফুলের গন্ধ? ঘরের আলো জ্বেলে দেয় ইরাবতী। তন্ন তন্ন করে খুঁজতে থাকে গন্ধের উৎস। খুলে দেয় ব্যালকনির দরজা। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। বৃষ্টির ঝাপটা এসে লাগছে ইরাবতীর চোখে মুখে। তার মধ্যেও ইরাবতী দেখতে পায় ব্যালকনি গ্রিলের ফাঁক দিয়ে কলা পাতায় মুড়িয়ে কেউ রেখে গেছে একটা আস্ত জুঁইয়ের মালা। ধীরে ধীরে এগিয়ে গিয়ে মালাটা তুলে ঘরে ঢুকে ব্যালকনি দরজা আটকে দেয় ইরাবতী। বুকের মধ্যে চেপে ধরে বৃষ্টি ভেজা জুঁইয়ের মালাখানা। তার মানে সবটা শুধুই কথার কথা ছিল না। কেউ সত্যি আছে যে তাকে রঙে গন্ধে ভরিয়ে রাখতে চায়। এতক্ষণ বাদে শূন্য হয়ে যাওয়া বুকটার মধ্যে আবার সেই শিরশিরে অনুভূতিটা ফেরত আসে।
মালাখানা দুহাতে রাজলায় ধরে তাতে নাক ডুবিয়ে দেয় সে। তারপরে একটা ছোট্ট কাচের বাটিতে অল্প জলে ডুবিয়ে মালাটা বিছানার পাশে টেবিলটায় রাখে। অন্ধকারে চোখের জলে বালিশ ভিজতে থাকে। অন্ধকার, বৃষ্টির শব্দ আর জুইয়ের গন্ধে মিশে একাকার ইরাবতীর নিঃশ্বাস। বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়েছিল এতক্ষণ, অথচ এখন সেখানে এক অদ্ভুত হালকা শিহরণ। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে ইরাবতী বুঝতে পারে এই কান্না শোকের নয়, এ এক অদ্ভুত প্রাপ্তির। ইরাবতী বুঝতে পারে চন্দনার মতো চপল মেয়ের কাছে এটা একটা কৌতূহল বা নিছক গোয়েন্দাগিরি হতে পারে, কিন্তু সেই অজানা মানুষটির কাছে এটা অত্যন্ত ব্যক্তিগত। এই যে ভিজে কলা পাতায় মুড়িয়ে রাখা জুঁইয়ের মালা, এ তো শুধু উপহার নয়, এ এক নিঃশব্দ অঙ্গীকার যা তার পাওয়ার ছিল কিন্তু দেওয়া হয়নি রাতের অন্ধকারে নিঃশব্দে, তাই তিনি এসে রেখে গেছেন। ইরাবতী নিজের মনকে শক্ত করে, এক অদ্ভুত অধিকার বোধ কাজ করে ওর ভেতরে। চন্দনার বন্ধু হতে পারে, শুভাকাঙ্ক্ষী হতে পারে, কিন্তু এই অনুভূতির শরিক সে হতে পারে না। এই জুঁইয়ের গন্ধ, এই মাঝরাতের বৃষ্টি ভেজা শিহরণ, অকারণ চোখের জল, এগুলো একান্তই ইরাবতীর। পরের দিন সকালে স্নান সেরে অফিসের জন্য তৈরি হওয়ার সময় আলমারি খুলে শাড়ি বের করতে গিয়ে থমকে দাঁড়ায় ইরাবতী। সাদা, ছাই, ঘিয়ে বা খয়েরি রঙের শাড়িগুলোর বদলে বেছে নিতে ইচ্ছে হলো হালকা সবুজ রঙের উপরে সাদা ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা একটা সুতির শাড়ি, সাথে মানানসই ব্লাউজ। চোখের কোলে লাগালো সরু কাজল, কপালে একটা ছোট্ট মেরুন টিপ পরল সে, ঠোঁটে খুব হালকা করে দিল লিপস্টিকের আভা। তারপরে আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেই যেন কিছুটা অবাক হয়ে গেল। চেহারার দীর্ঘদিনের জমে থাকা মেঘটা যেন এক নিমেষে কেটে গেছে। বাস স্ট্যান্ডের দিকে হাঁটার সময় ইরাবতী অনুভব করলো তার শরীরে এখন এক অদ্ভুত চনমনে ভাব। ওই হালকা সবুজ শাড়ির আঁচলটা যখন হাওয়ায় উড়ছে, হাতের মোবাইল বের করে ভাইয়ের বউয়ের নাম্বারটা ডায়াল করে ইরাবতী। আজ অফিস ফেরত বাড়ি যাব একবার, কতদিন তোদের দেখি না, সন্ধেবেলায় আছিস তো? কি নিয়ে যাব তোদের জন্য? অফিসে ঢোকার পরে রমাদি ওকে দেখে এগিয়ে আসলেন। এই তো, কি মিষ্টি লাগছে বলো দেখি, কি সব আমাদের মতো বুড়ি বুড়ি শাড়ি পরতিস এতদিন ধরে। একটু হেসে নিজের চেয়ারে গিয়ে বসে ইরাবতী। বুকের মধ্যে আজ যেন অনেক এনার্জি, চারজনের কাজ এখন সে যেন একাই সামলে দিতে পারে। নিজেকে প্রশ্ন করে ইরাবতী, কি এমন পেলাম যে এত বদলে যেতে ইচ্ছে করছে? ইরাবতী ঠিক করে পাতালঘর যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে লাইব্রেরিতে এবারও একাই যাবে বই পাল্টাতে। বাসি জুঁইয়ের মালাটা প্রাণে ধরে ডাস্টবিনে ফেলতে পারেনি সে। ফ্ল্যাটের পিছন দিকে যে পুকুরটা আছে তার পাড়ে রেখে এসেছে। আসলে আমরা মেয়েরা আমাদের জন্য কেউ সামান্য কিছু করলেও তার করার পিছনে যে এফোর্ট থাকে ওটা খুব ভালোভাবে চিনে নিতে পারি। কি গো ইরাদি, আজ অফিস থেকে ফেরার সময় লাইব্রেরিতে যাবে নাকি? না রে, আজ হবে না, আমার এখনো বইটা পড়া শেষ হয়নি। উসখুস করে চন্দনা। তুমি কি গো, মাঝখানে দুটো তিনটে দিন হয়ে গেল, তোমার কি কোনো কৌতূহল হচ্ছে না নাকি? আর চিরকুটটা কে লিখেছে তার ব্যাপারে জানার জন্য? ধুর ছাড় তো, কে না কে কি লিখেছিল, আমরা সব আগ বাড়িয়ে কত কিছু ভেবে নিয়েছি। ওসব নিয়ে তুই আর মাথা ঘামাস না। বাড়ির দরজায় তালা লাগাই ইরাবতী। আমি আসি রে, অফিসে দেরি হয়ে যাবে। দরজায় দাঁড়িয়ে মাথা নাড়ে চন্দনা। তবে আর কি, আমি একাই দুপুরবেলা গিয়ে আমার বইটা পাল্টে আনি। গোলাপি রঙের শাড়িতে হালকা পারফিউমের গন্ধ ছড়িয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় ইরাবতী। কাঁধের ব্যাগে চাবি ঢোকাতে গিয়ে হাত ঠেকে যায় শক্ত মলাটে। ব্যাগের ভেতরে পাতালঘর তার অস্তিত্ব জানান দিচ্ছে। অফিস ফেরত আজ সে যাবে লাইব্রেরিতে, তবে একা। ইরাবতীর এই আচমকা বদলে যাওয়াটা অফিসের চেনা করিডোর বা কিউবিকলগুলোর নজর এড়ায়নি। তার কিউবিকলের পাশ দিয়ে যাওয়ার সময় কলিগদের ফাইল থেকে মাথা তুলে তাকানোটা এখন নিয়মিত ঘটনা। লাঞ্চ ব্রেকের আড্ডায় কিংবা কফি মেশিনের সামনের ফিসফিসানিটা ইরাবতীও টের পায়। অনিন্দদা চশমাটা নাকের ডগায় নামিয়ে ফাইল দেখতে দেখতেও কেমন যেন একটু আর চোখে তাকায়। আর তৃষা তো সেদিন সামনাসামনি বলেই ফেললো, কি রে ইরা, তোর এই হঠাৎ পাল্টে যাওয়ার রহস্যটা কি বলতো? প্রেমে ট্রেমে পড়লি নাকি? ইরাবতী শুধু একটা রহস্যময় মিষ্টি হাসি দিয়ে এড়িয়ে গেছে, কিন্তু তার ভেতরের উসখুসানিটা কমেনি। বিকেলের দিকে ঘড়ির কাঁটা যতই শেষের দিকে এগোচ্ছিল, ইরাবতীর বুকের ভেতরটা ততই দুলছিল। অফিস থেকে বেরোনো ঠিক 15 মিনিট আগে সে ফাইলগুলো গুছিয়ে নিয়ে হনহন করে লেডিস ওয়াশরুমের দিকে এগিয়ে গেল।
ওয়াশরুমের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে ইরাবতী একটু থমকালো। বেসিনের কলটা খুলে দুহাতে ঠান্ডা জলের ঝাপটা দিল মুখে। জলের ফোঁটাগুলো তার গাল বেয়ে চিবুক বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে। ব্যাগের থেকে রুমালটা বের করে আলতো করে মুখটা মুছে এসে আয়নার দিকে তাকালো। তারপরে এদিক ওদিক তাকিয়ে ব্যাগ থেকে চিরুনিটা বের করে চুলগুলো পরিপাটি করে খোপা করে নিল। একটু হালকা লিপ বাম ঠোঁটে ছুঁয়ে নিল। তারপরেই চিরুনিটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে আয়নায় নিজের প্রতিছবিকে শেষবারের মতো দেখে নিয়ে মৃদু হেসে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চাকার একটানা ঘরঘরানি, চেনা ট্রাফিক জ্যাম আর গাড়ির হর্ন সবকিছুই চারপাশে সচল। অথচ ইরাবতীর ভেতরের পৃথিবীটা যেন থমকে গেছে এক জায়গায়। সে আনমনে নিজের হাতের আঙুলগুলোর দিকে তাকালো। সত্যি, কেন সে আজ এত পরিপাটি হলো? যার জন্যই এত আয়োজন, তাকে সে চেনে না, দেখেওনি কোনো দিন। শুধু বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা একটা বেনামি চিরকুট, কলা পাতায় মোড়ানো জুঁইয়ের মালা, একটা সম্পূর্ণ অচেনা মানুষের কয়েকটা শব্দের জন্য, একটা গন্ধের জন্য একটা আস্ত মানুষ এভাবে বদলে যেতে পারে। নিজের রূপান্তর নিজের কাছে কেমন অবিশ্বাস্য ঠেকছে ইরাবতীর। সে মনে মনে ভাবল, এই যে পরিবর্তনটা আসছে তার মধ্যে, এটা ভালো হচ্ছে তো, নাকি সে কোনো এক মরীচিকার পেছনে অন্ধের মতো ছুটছে? কেউ যদি জেনে ফেলে তবে কি ভাববে? লোক সমাজই বা কি বলবে? একটা অদ্ভুত অপরাধবোধ আর ভয় ক্ষণিকের জন্য তার বুকের ভেতরটা মুচড়ে ধরল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই বাসের কাছে নিজের চোখের দিকে চোখ পড়তেই ইরাবতীর ঠোঁটের কোণে একটা মৃদু স্নিগ্ধ হাসি ফুটে উঠল। ভয় বা দ্বিধাকে ছাপিয়ে এক পরম তৃপ্তি এসে ভর করলো তার মনে। আর যাই হোক, আয়নার সামনে দাঁড়িয়ে আজকাল নিজেকে কিন্তু বড্ড ভালো লাগছে তার। কতদিন পর সে নিজের দিকে চেয়ে নিজেকে সুন্দর বলে আবিষ্কার করছে। ছোট ছোট নতুন অভ্যেসগুলো যেন তার ভেতরের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটাকে টেনে হিচড়ে আবার বাইরে বের করে আনছে। অচেনা চিরকুটটা যেন এক ফালি তাজা বাতাস। ইরাবতী জানলা দিয়ে বাইরের চঞ্চল শহরের দিকে তাকালো। তার বুকের ভেতরটা এক অদ্ভুত আলোড়নে কেঁপে উঠল। চিরকুটের মানুষটাকে, সে সেটা জানুক বা না জানুক, একটা সত্যি সে অস্বীকার করতে পারবে না। বহুদিন পর আজকাল তার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে, নিজের মতো করে, নিজের জন্য বাঁচতে ইচ্ছে করে। বাস থেকে যখন নামলো তখনই চারপাশটা কেমন যেন থমথমে হয়ে এসেছে। আকাশ জুড়ে তখন ঘোর কালো মেঘের আনাগোনা। মেঘের একটানা গুম গুম ডাক যেন ইরাবতীর বুকের ভেতরের দুরু দুরু শব্দটার সাথে তাল মেলাচ্ছে। সে পা চালিয়ে লাইব্রেরির গলিতে ঢুকলো। আর ঠিক যখন লাইব্রেরির পুরনো কাঠের দরজায় হাত দিয়েছে, অমনি যেন আকাশের বাঁধ ভেঙে গেল। অঝোর ধারায় নামলো বৃষ্টি। বাইরে তখন বৃষ্টির মাতাল শব্দ, আর লাইব্রেরির ভেতরে এক অদ্ভুত শান্ত ঠান্ডা নিস্তব্ধতা। পুরনো বইয়ের চেনা সোদা গন্ধটা তার নাকে এলো। কাউন্টারের ওপারে বরাবরের মতোই চশমাটা নাকের ডগায় ঝুলিয়ে বসে আছেন বিনায়ক বাবু। খাতা খুলে নিপুণ মনে কলম চালাচ্ছিলেন। দরজার আওয়াজে চোখ তুলে তাকালেন। ইরাবতীকে দেখে একটা চেনা হাসলেন। ইরাবতী বাদিকে টেবিলটার দিকে তাকিয়ে দেখল অমলেন্দুবাবু বসে আছেন। চুলে পাক ধরেছে, চোখে চশমা। টেবিলে একটা মোটা ইতিহাসের বই খোলা, কিন্তু ওনার মন যে বইয়ে নেই তা দিব্যি বোঝা যাচ্ছে। জানলার কাছে আছড়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলোর দিকে তাকিয়ে রয়েছেন তিনি। উল্টো দিকের চেয়ারটায় বসে আছে স্মারক। স্মারক এই পাড়ারই ছেলে, বয়সে ইরাবতীর কাছাকাছি হবে। ইরাবতী জানে সে কলকাতার দিকের একটা কলেজে বাংলা সাহিত্য পড়ায়। আবার লোকটা লেখালেখির বাতিকও আছে, লেখা টপিক খোঁজার জন্য কিনা জানি না, তবে যথারীতি 3-4টে খবরের কাগজ সামনে নিয়ে বসে আছে। ইরাবতী ঢুকতেই স্মারক একবার চোখ তুলে তাকালো, তারপর আবার মাথা নিচু করে নিজের লেখায় ডুবে গেল। ইরাবতী কাউন্টারে বইটা জমা দিয়ে আজ ইচ্ছে করেই একটু দূরের আলমারির আড়ালে সরে গেল। দেওয়াল ঘড়ির টিকটিক আওয়াজ আর বাইরে অঝোর ধারায় ঝরে পড়া বৃষ্টির শব্দের মাঝে নিজের বুকের ধুকপুকুনিটা স্পষ্ট শুনতে পাচ্ছিল। পুরনো কাঠের আলমারিটার একটা খোপ থেকে সে না দেখেই একটা বই টেনে নিল। চোখ দুটো তার বইয়ের পাতায় থাকলেও কান দুটো খাড়া হয়ে রইল ভেতরের নিস্তব্ধতার দিকে। হঠাৎই একটা কাঠের চেয়ার পেছনের দিকে সরে যাওয়ার মৃদু ক্যাচ ক্যাচ শব্দ হলো। ইরাবতী দেখল অমলেন্দুবাবু ওনার চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে টেবিল থেকে উঠলেন। তারপরে ভারী মন্থর পায়ে হেঁটে এগিয়ে গেলেন কাউন্টারের দিকে। তবে কি অমলেন্দু সেনগুপ্ত? ইরাবতী ভাবে অমলেন্দু সেনগুপ্ত রিটায়ার করেছেন বছর 2 আগে, স্ত্রী গত হয়েছেন বহুদিন। অমলেন্দুর স্ত্রীর সঙ্গে ইরাবতীর বেশ ভালোই ভাব ছিল। একমাত্র মেয়ের বিয়ে দিয়ে এখন ভাইপো আর দাদা বৌদির সঙ্গে ইরাবতীদের ফ্ল্যাট থেকে 3-4টে বাড়ি পরেই থাকেন। অমলেন্দুকে সকালে বাজার করতে গিয়ে ইরাবতী প্রায়ই দেখে। সেই সময় পরনের চেক
কাটা লুঙ্গি পায়ের ডিম অবধি তুলে মাছওয়ালা সবজিওয়ালার সঙ্গে ২-৫ টাকা নিয়ে দরদাম করা দৃশ্যটা চোখের উপর ভেসে উঠতেই ইরাবতী নিজের মনে মনে সজোরে মাথা নেড়ে ওঠে। অসম্ভব, এই লোক তার জন্য জুঁই ফুলের গন্ধ মেশানো চিরকুট লিখছে বা কলাপাতায় মোড়ানো জুঁইয়ের মালা বৃষ্টি মাথায় নিয়ে বারান্দায় রেখে আসছে। এ হতে পারে না। তাহলে আর কে বাকি রইল? ইরাবতীর নজর এবার আলমারির আড়াল দিয়ে আস্তে আস্তে ঘুরে গেল টেবিলের অন্য পাশে বসা সেই শান্ত চাপা স্বভাবের ছেলেটার দিকে। কিন্তু স্মারকের চেয়ারের দিকে তাকাতেই ইরাবতীর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ওখানকার বসার জায়গাটা সম্পূর্ণ খালি। কখন যে ছেলেটা নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে গেছে, ইরাবতী নিজের চিন্তায় এত মগ্ন ছিল যে টেরই পায়নি। টেবিলের ওপর ৪-৫টা খবরের কাগজ আর কবিতার বইগুলো তখনও ওভাবেই ছড়ানো রয়েছে। শুধু মানুষটার নেই, চেয়ারটা সামান্য একটু টানা। ইরাবতীর চোখ দুটো যেন পুরো লাইব্রেরির ভেতরটায় হন্যে হয়ে স্মারককে খুঁজতে লাগলো। এই তো একটু আগে ছেলেটা মাথা নিচু করে কি যেন লিখছিল খবরের কাগজের আড়ালে। কোনো ছাতা তার পাশে রাখা ছিল বলে তো মনে পড়ে না। বৃষ্টি তো বাইরে এখনও একই রকম অঝরে ঝরছে। এই দুর্যোগের মধ্যে ছাতা ছাড়া তাহলে গেলই বা কোথায়? নাকি সেই লাইব্রেরির ভেতরেই অন্য কোনো বইয়ের তাকের দিকে এগিয়ে গেছে? এইভাবে কতক্ষণই বা একটা আলমারির আড়ালে দাঁড়িয়ে থাকা যায়? সুনীল গাঙ্গুলি নির্বাচিত কবিতা হাতে নিয়ে আলমারির আড়াল ছেড়ে ইরাবতী বেরিয়ে আসে। কাউন্টারে বিনায়কবাবুকে বইটা এন্ট্রি করতে গিয়ে আরও কিছু মুহূর্ত তাকে দেওয়ার জন্য পাশের আলমারির সামনে গিয়ে বই দেখতে শুরু করে। বিনায়কবাবুর ডাকে কাউন্টার থেকে বইটা ফেরত নেওয়ার সময় নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনে বুঝতে পারে সে এখন দ্রুত বেগে ছুটছে। বই ফেরত দেওয়া হয়ে গেছে, নতুন বই নেওয়া হয়ে গেছে। বৃষ্টি এখন প্রায় থেমে এসেছে। তার ব্যাগ থেকে ছাতা উঁকি মারছে। এমতো অবস্থায় আর কিভাবে সে লাইব্রেরিতে থাকবে? নতুন বইটা হাতে নিয়ে সবার নজর এড়িয়ে বইয়ের পাতাগুলো উল্টে ইরাবতী নিশ্চিত হয়ে যায় এবারেও সেখানে কোনো চিরকুট নেই। কেমন যেন কান্না পায় ইরাবতীর। এইটুকুই তো পাওয়া, সেটুকু দিতেও যখন এত আপত্তি, তখন এমনভাবে অসময় আসার কারণ কি? অদেখা মানুষটার উপর বড্ড অভিমান হয় তার। লাইব্রেরির কাঠের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসতে থাকে সে। দোতলার কাছে সিঁড়ির বাঁক ঘুরতেই মুখোমুখি দেখা হয়ে যায় স্মারকের সাথে। প্রায় দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছিল সে। ইরাবতীকে ঠিক সামনে দেখে সে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। ওর বুকে তখনও দ্রুত নিঃশ্বাসের ওঠানামা। ভীষণভাবে হাঁপাচ্ছে সে। নাকের ওপর চশমাটায় বৃষ্টির জলের ছোট ছোট ছিটে লেগে আছে, যার আড়ালে চোখ দুটো জলজল করছে। মাথার কোকড়া কোকড়া চুলগুলো থেকে বৃষ্টির জল টুপটুপ করে ঝরে পড়ছে কপালে। গায়ের লেমন কালারের সুতির পাঞ্জাবিটার প্রায় পুরোটাই ভিজে গায়ের সাথে সেটে গেছে। ইরাবতী লক্ষ্য করলো সেই লেবু রঙের ভেজা পাঞ্জাবির পকেট থেকে সবুজ কলাপাতার একটা ছোট্ট মোড়ক উঁকি মারছে, আর সেই মোড়কের ফাঁক গলে বেরিয়ে এসেছে এক ছড়া ধবধবে সাদা তাজা জুঁই ফুলের মালা। ইরাবতীর বুকের সবটুকু রক্ত যেন তখন চলকে তার মুখমণ্ডলে উঠে এসেছে। সিঁড়ির ওই আবছা আলো ছায়ার মাঝে দুজন মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইরে বৃষ্টির শেষ ফোঁটাগুলো পাশের দোকানের টিনের চালে পড়ার মৃদু শব্দ হচ্ছে, আর ভেতরের সিঁড়িটা জুঁই ফুলের মৃদু গন্ধে ক্রমশ ভরে উঠছে। স্মারক আস্তে আস্তে পাঞ্জাবির পকেট থেকে কলাপাতার মোড়ানো জুঁই ফুলের মালাটা দু হাতের মাঝে ধরে ইরাবতীর দিকে এক পা এগিয়ে এসে বলে, আপনি বাঁশিমালাটা পুকুরের ধারে রেখে এসেছিলেন দেখে আমার ভারী কষ্ট হয়েছিল, তাই আপনাকে আসতে দেখে মোড়ের ওই ফুলের দোকানটায় বৃষ্টি মাথায় নিয়ে দৌড়ে গেছিলাম। আজ একদম তাজা একটা মালা নিয়ে এসেছি নিজের হাতে তুলে দেব বলে, নিন না প্লিজ। স্মারক তখনও হাঁপাচ্ছে, তার হাতটা সামান্য কাঁপছে। চশমার কাচের আড়ালে চোখ দুটোয় ধরা পড়ে যাচ্ছে এক চরম আকুলতা। ইরাবতী নির্বাক নিস্পন্দ। সিঁড়ির ওই একফালি আবছা আলোয় স্মারকের বাড়িয়ে দেওয়া দু হাতের অঞ্জলিতে কলাপাতা মোড়ানো জুঁইয়ের মালাটা যেন এ পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহারের মতো জ্বলজ্বল করছে। স্মারক করুণ চোখে তাকিয়ে থাকে ইরাবতীর দিকে। জুঁই ফুলের মালাটা থেকে টুপটুপ করে জল ঝরে পড়ছে তখন সিঁড়ির ওপরে। ইরাবতীর বড় লোভ হয়, খুব ইচ্ছে করে ওই বৃষ্টি ভেজা মালা হাতে তুলে নিতে, বুক ভরে তার গন্ধ নিতে। কিন্তু তা না করে সেই প্রথমবার স্মারকের চোখে চোখ রাখে। তারপর একটিও কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে দরজার দিকে এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে স্মারকও তার পিছু নেয়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। ইরাবতীর খেয়াল নেই লাইব্রেরি থেকে বেরিয়ে ডান দিকে বাড়ির রাস্তা ধরার পরিবর্তে সে তখন বাম দিক ধরে সোজা হেঁটে যাচ্ছে। বইটা ভিজে যাচ্ছে। ইরাবতী থমকে দাঁড়ালো, কিন্তু পিছন ফিরে তাকালো না। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো ততক্ষণে ওর কাঁধ ছুঁয়ে শাড়ির আঁচল ভিজিয়ে দিতে শুরু করেছে। লাইব্রেরি থেকে ধার নেওয়া বইটাও বুকের কাছে আরও শক্ত করে চেপে ধরলো। সত্যি তো, বইটা ভিজে যাচ্ছে। ভিজে আঁচল দিয়ে মলাটের ওপর থেকে জলবিন্দুগুলো সরিয়ে বইখানা কাঁধের ব্যাগে ঢোকালো ইরাবতী।
আর নীল ছাতাটা বের করে না খুলেই হাতে নিয়ে ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে লাগলো। স্মারক এগিয়ে এসে ওর হাত থেকে ছাতাটা নিয়ে মাথার উপর খুলে ধরলো। তারপরে নিজে এপাশে সরে এসে ওকে বাদিকে নিয়ে হাঁটতে শুরু করলো। আমরা কিন্তু ভুল পথে হাঁটছি ইরাবতী, আপনার বাড়ি যে ডান দিকে। ইরাবতী থামলো না। আমার কিন্তু আপনাকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না। নিখাত ভালো লাগার অনুভূতিটুকু থেকে আমি সব করেছি, এতে কোনো পাপ নেই, বিশ্বাস করুন। ইরাবতী স্মারকের দিকে ফিরল। ওর চোখের কোণে জমে থাকা জলটা বৃষ্টির জল নাকি দীর্ঘদিনের জমে থাকা অভিমান, তা চেনা দায়। লাইব্রেরি টেবিলে খবরের কাগজ আর কবিতার বইগুলো কিন্তু এখনো ছড়ানো রয়েছে। ওগুলো বিনুদা তুলে রাখবে। ইরাবতী জিজ্ঞাসু চোখে তাকায় স্মারকের দিকে। বিনুদা মানে লাইব্রেরিয়ান বিনায়ক চৌধুরী, আমার জেঠুর মেজো ছেলে। তাই বলুন চিরকুটগুলো তার মানে? ছেলে মানুষই হাসি হাসে স্মারক। বিনুদা আমায় বড় ভালোবাসে, ছোট থেকে আমাদের দুজনের ভারী ভাব। এ ব্যাপারে আমার দিকের উস্কুসানি টের পেয়ে একটু সাহায্য করেছে বই কি। ইরাবতী আবার হাঁটা শুরু করে। আহা, রাগ করলেন নাকি? জানি একটু দুঃসাহস দেখিয়ে ফেলেছি। আপনার বারান্দার গ্রিল দিয়ে প্রথম ফুলটা রেখে আসার কথা জানতে পেরে বিনুদাও আমায় ধমক দিয়েছিল, কিন্তু কি করব বলুন? আপনি তো সেদিন সঙ্গে করে জাসুস নিয়ে হাজির হয়েছিলেন। জাসুস? ওটা চন্দনা ছিল। ইরাবতী একটু গলা উঁচিয়ে বলল। আর আপনি যে খোদ লাইব্রেরিয়ানকে দলে টেনে নিলেন, চিরকুটে লেখাগুলো কি বিনুদা লিখে দেওয়া? না না, যা লিখেছি যা করেছি সবটাই আমি করেছি। বিনুদা শুধু আপনি যখন নতুন বই নিতেন তখন আমার চিরকুটটা বইয়ের ফাঁকে গুজে দিত। সেদিন চন্দনে এমন করে নজর রাখছিল যে ওই কাজটা আর করা হয়ে ওঠেনি। তাই সেদিন রাতে আপনার বারান্দায় ফুলটা রেখে এসেছিলাম। পিচের রাস্তায় তখন অল্প অল্প জল জমেছে, সেই জলে আকাশের মেঘলা ছায়া আর নীল ছাতার প্রতিফলন। কাঁপছে। ইরাবতী আর চোখে তাকালো স্মারকের দিকে। নীল ছাতাটাও এমনভাবে ধরে রেখেছে যাতে ইরাবতীর কাঁধের এক ফোঁটাও না ভেজে, অথচ স্মারকের নিজের ডান কাঁধটা ততক্ষণে বৃষ্টির জলে পুরো ভিজে সপসপে। ওর অন্য হাতে তখনও ধরা রয়েছে সেই জুঁই ফুলের মালাটা। বৃষ্টির জলে ধুয়ে ফুলগুলো এখন আরও স্নিগ্ধ, সুবাস যেন আরও তীব্র হয়ে চারপাশের বাতাসকে অবশ করে দিচ্ছে। কত সহজ, কত চেনা মানুষের মতো ছাতা ধরে পাশে পাশে মানুষটা হাঁটছে। আমরা কিন্তু অনেকটা ভুল পথে চলে এসেছি ইরাবতী। ভুল রাস্তায় হাঁটলে যে গন্তব্যের খোঁজে গোলক ধাঁধায় চরকি পাক খেতে হবে। স্মারক মৃদুস্বরে মনে করিয়ে দেয়। কুয়াশার মতো ঝাপসা হয়ে আসা রাস্তাটার দিকে তাকিয়ে ইরাবতী শান্ত গলায় বলল, সব ভুল রাস্তা কি কেবল গোলক ধাঁধাতেই নিয়ে যায়? কিছু ভুল রাস্তা তো কোনো কোনো মানুষকে এমন এক ঠিকানায় পৌঁছে দেয় যা সে কোনোদিন চেনা পথে হেঁটে খুঁজেই পেত না। স্মারক থমকে দাঁড়ালো। নীল ছাতাটা স্থির হলো ইরাবতীর মাথার ওপর। ও বিস্ময় আর মুগ্ধতা মেশানো চোখে তাকালো ইরাবতীর দিকে। ইরাবতীর এই আচমকা প্রশ্রয় আর ছাতার নিচে জায়গা করে দেওয়ার ভঙ্গিটুকু স্মারকের বুকের ভেতরটা তোলপাড় করে দিল। ও গভীর একটা শ্বাস নিল। এতদিনের জমে থাকা কথাগুলো এবার যেন বাঁধ ভাঙা নদীর মতো ওর ঠোঁটের ডগায় চলে এলো। ইরাবতীর চোখের দিকে তাকিয়ে একটু উদাস গলায় বলল, জানেন ইরাবতী, প্রথম যেদিন আপনাকে লাইব্রেরির কোনায় বসে থাকতে দেখেছিলাম সেদিন আপনারও নিষ্প্রভ বিবর্ণ চেহারার মধ্যে আমি এক চাপা পড়ে থাকা বনলতা সেনকে দেখতে পেয়েছিলাম। মনে হয়েছিল কোনো এক গভীর ক্লান্তিতে আপনিও যেন নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে রেখেছেন। রোজ লাইব্রেরিতে, পাড়ার দোকানে, বাসস্ট্যান্ডে আপনাকে দেখতাম আর আমার ভেতরের মানুষটা উসখুস করতো। সেই তখন থেকে আপনার ওই বিবর্ণ ক্যানভাসটাকে একটু একটু করে রঙিন করে তোলার ইচ্ছেটা আমার মাথায় জেদ চেপে বসেছিল। সেই ইচ্ছে থেকে চিরকুট, ওই লুকিয়ে ফুল রাখা, আজ এই বয়সে এসে অসময় সে বিষণ্ণ বনলতা সেনকে যখন ধীরে ধীরে আবার এমন রঙিন হয়ে উঠতে দেখছি, বিশ্বাস করুন ইরাবতী, আমার বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যাচ্ছে। কিছু কিছু মানুষ থাকে যারা ভুল সময়ে আমাদের জীবনে এসে অনেক কিছু ঠিক করে দিয়ে যায়। তারপর তারপর কি হবে? তারপর ওই গঙ্গার ধারের চায়ের দোকানে ঢুকে আমরা দুই ভাঁড় গরম চা খেতে পারি। আসুন, গঙ্গার ধারের সেই এক চিলতে চায়ের দোকানটা তখন বৃষ্টির ছাটে আধ ভেজা। চালের টিন থেকে অবিরাম জল পড়ার একটানা শব্দ হচ্ছে। উনুনে ফুটতে থাকা চায়ের লিকার আর মাটির ভাঁড়ের একটা সোদা গন্ধ এসে মিশল জুঁয়ের সুবাসের সঙ্গে।
স্মারক আর ইরাবতী ছাতাটা বন্ধ করে দোকানের এক কোণে কাঠের বেঞ্চিটায় পাশাপাশি বসলো। দোকানদার এক অচেনা বৃদ্ধ, সে আলতো হেসে দুটো বড় মাটির ভাঁড়ে ধোয়া ওঠা গরম চা এগিয়ে দিল। স্মারক তখন ভেজা চশমার কাজটা মোছার জন্য পকেট থেকে প্রায় ভিজে একটা রুমাল বের করেছে। মৃদু হেসে ইরাবতী ওর হাত থেকে চশমাটা নিয়ে শাড়ির শুকনো আঁচল দিয়ে কাজ মুছে ফেরত দিল। স্মারক হাসলো। ভুল সময় এসে যদি ঝাপসা জীবনটা এত সুন্দর স্পষ্ট করে দেওয়া যায়, তবে সেই ভুলের খেসারত দিতে আমি জন্মান্তর রাজি ইরাবতী। জন্মান্তরে বাধা আছেন বলেই তো এই জন্মেও রং ফেরাতে এগিয়ে আসতে হলো। স্মারক চায়ের ভাঁড়টা নামিয়ে রেখে একটু ঝুঁকে বসলো। ওর গলার স্বরে আকুলতা। যদি সত্যি তাই হয় ইরাবতী, তবে এই রংটুকু সারা জীবন আগলে রাখার অধিকার কি আমায় দেবেন না? একটা চেনা ছাদ, একটা চেনা সম্পর্কের নাম নিয়ে বাকি পথটুকু একসাথে চলা যায় না? ইরাবতী হাসলো। সারা জীবনের জন্য কাউকে আগলে রাখতে গেলে কি কোনো চেনা সম্পর্কের নাম দিতেই হয় স্মারক? ফিরিয়ে দিচ্ছেন যে নতুন করে আমায় নিজেকে খুঁজে দিয়েছে, তাকে ফিরিয়ে দেওয়া আমার ক্ষমতার বাইরে। কিন্তু আমি যেটুকু পেয়েছি তার থেকে বেশি পাওয়ার লোভে সবটুকু আবার হারাতে চাই না। আপনার ধৈর্য, আকুলতা, ভাবনার গভীরতা আমায় ছুঁয়ে গেছে। এসব আমার কাছে বড্ড দামি। এগুলোর বদলে আমি বাজারের ব্যাগ, ইলেকট্রিসিটি বিল আর ডাল, আলু পোস্ত, মাছের ঝোল বেছে নিতে চাই না। কিন্তু সঙ্গ পাওয়া, সুখ দুঃখে পাশে থাকা, অসুস্থতায় বয়সকালে বিছানার পাশে জেগে থাকা, তার কি হবে? আমার ভালোবাসা শেষটায় অপূর্ণ থেকে যাবে? ভালোবাসা মানে এক ছাদের তলায় থাকা বুঝি? একসাথে থাকলেই ভালোবাসা পরিপূর্ণতা পায়? আমার কাছে ভালোবাসা মানে জুড়ে থাকা। সেটা দূরে থাকলেও সম্ভব হয় যদি মনের টানে গভীরতা থাকে। কিন্তু সবটুকু না পেলে মানতে পারবেন? এক জীবনে সবটুকু পেতে নেই স্মারক। না পাওয়ার আফসোসে বহু কিছু পাওয়া হয়ে যায়। কথা হারিয়ে যায় স্মারকের মুখ থেকে। কিছুক্ষণ চুপ করে থাকার পর শুধু ইরাবতীর একটা হাত ধরে সেই হাতে জুঁই ফুলের মালাটা তুলে দেয়। বলে, এভাবে জুড়ে থাকতে গেলে সাহসী হতে হবে। ইরাবতী, পারবেন তো? নিঃসংকোচে মালাখানা নিজের খোঁপায় জড়িয়ে নেয় ইরাবতী। গঙ্গার ধারের সেই আধভেজা চায়ের দোকান থেকে বেরিয়ে এসে ওরা এবার ডান দিকের চেনা রাস্তার দিকে একসাথে পা বাড়ায়। দূরত্বের আফসোস মেনেও একসাথে জুড়ে থাকার অঙ্গীকারবদ্ধ দুটো মন। বিকেলের এই মায়াবী বৃষ্টি আর জুঁয়ের সুবাস মাখা এক জীবন্ত উপন্যাস হয়ে থেকে যাওয়ার পথে যাত্রা শুরু করে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।